আচ্ছা, সামনের দিন আমরা প্লাস্টিড পর্যন্ত পড়েছি, ঠিক আছে? তো এখন আমরা পড়বো হচ্ছে সেন্ট্রিওল নিয়ে। এখন কি নিয়ে পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে সেন্ট্রিওল নিয়ে। সেন্ট্রিওল জিনিসটা কি? সেন্ট্রিওল হচ্ছে আমাদের প্রাণী কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য, ঠিক আছে? সেন্ট্রিওল হচ্ছে প্রাণী কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য, এবং এটা সর্বপ্রথম সেন্ট্রিওলকে আবিষ্কার করেন বিজ্ঞানী ভ্যান বেন্ডেন, ঠিক আছে? তিনি সর্বপ্রথম এই সেন্ট্রিওল আবিষ্কার করেন। আচ্ছা, সেন্ট্রিওল কোন কোন জীবে থাকে? সেন্ট্রিওল কতগুলো শৈবাল, ছত্রাক, মশবর্গীয় উদ্ভিদ, পানবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এই সকল কোষে থাকে, ঠিক আছে? এবং থাকে না কোথায়, এটা ইম্পর্টেন্ট, আদি কোষ, তারপর হচ্ছে ডায়াটম, ইস্ট, আবৃতবীজী উদ্ভিদে অনুপস্থিত, ঠিক আছে? তার মানে সেন্ট্রিওল আবৃতবীজী উদ্ভিদ মানে কি? আমরা যত আম, জাম, কাঁঠাল যেগুলো দেখি সেগুলো সবই কিন্তু এই আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে? তার মানে আমাদের দেখা উদ্ভিদগুলোর মধ্যে সেন্ট্রিওল থাকে না, ঠিক আছে? আচ্ছা, সেন্ট্রিওল সবসময় কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, এবং এটাকে বলা হয় ডিপ্লোসোম, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ডিপ্লোসোম। আচ্ছা, এখন আসো সেন্ট্রিওলের গঠন। সেন্ট্রিওল সাধারণত কি নিয়ে গঠিত? আচ্ছা, সেন্ট্রিওল মূলত 9টা জিনিস একসঙ্গে নিয়ে গঠিত, ঠিক আছে? তিনটা তিনটা করে, এরকম তিনটা তিনটা করে লম্বা লম্বা নল নিয়ে একটা ইউনিট গঠন হয়, এরকম 9টা ইউনিট একসঙ্গে থেকে সেন্ট্রিওল গঠিত হয়, ঠিক আছে? তাহলে সেন্ট্রিওলের ভৌত গঠন কি? এটা হচ্ছে একটা নলাকার জিনিস, এর দুই মুখী খোলা একটা পাইপের মতো, ঠিক আছে? এখন সেন্ট্রিওলের তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। সেন্ট্রিওল তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে কি প্রাচীর থাকে, একটা হচ্ছে প্রাচীর, একটা হচ্ছে কি ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট থাকে, আর একটা হচ্ছে যোজক বা লিঙ্কার। তার মানে কি প্রাচীর, এই যে লম্বা লম্বা নালীগুলা এগুলো প্রাচীর, ঠিক আছে? এবং কি ট্রিপলেটস, ট্রিপলেটস মানে হচ্ছে এই অনুনালীগুলা তিনটা যখন একসঙ্গে থাকবে এটাকে বলা হচ্ছে ট্রিপলেটস, ঠিক আছে? এবং এগুলোকে একসঙ্গে যুক্ত করে রাখবে। এখানে তিনটা আছে, মনে করে এখানে তিনটা আছে, এই তিনটাকে একসঙ্গে যুক্ত করে রাখবে করে একটা গোল একটা চেন তৈরি করবে। এরকম একটা গোল চেন তৈরি, এখানে দেখো এটা তিনটা আছে, এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, এরকম তিনটা তিনটা করে একসঙ্গে যুক্ত করে আমার সেন্ট্রিওল তৈরি করবে, ঠিক আছে? এবং সেন্ট্রিওলে কিন্তু কোনো ডিএনএ বা আরএনএ থাকে না। সেন্ট্রিওল প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা দিয়ে গঠিত। কয়টি থাকে সেন্ট্রিওল প্রাচীর অনুনালিকা? 9টি ত্রয়ী অনুনালিকা থাকে, ঠিক আছে? প্রত্যেকটা অনুনালিকার ভিতরে এ আর বি তিনটা আবার ভিন্ন ভিন্ন উপনালিকা থাকে, ঠিক আছে? তাহলে ওই যে তিনটা আমি বের করলাম, ওই তিনটার একটাকে বলে এ, একটাকে বি, একটাকে বলে সি, ঠিক আছে? আচ্ছা, এখন সেন্ট্রিওলের চারিদিকে এই যে তরল পদার্থ এটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার, ঠিক আছে? আর সেন্ট্রিওল সহ এই পুরোটাকে বলা হচ্ছে সেন্ট্রোজোম। এটা মনে রাখবেন। এখন হচ্ছে সেন্ট্রিওলের কাজ কি? সেন্ট্রিওল কি কাজ করে? সেন্ট্রিওল হচ্ছে মাকু তৈরি করে। কোষ বিভাজনের সময় আমরা যে ওই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এখানে যে মাকু তন্ত্র তৈরি হয় না, স্পিন্ডল তন্ত্র, ওই স্পিন্ডল তন্ত্রটা আমাদের সেন্ট্রিওল তৈরি করে, ঠিক আছে? এটা মাকু তৈরি করে, এর ফলে কি হয়? এটা কোষ বিভাজনে সাহায্য করে, এটা সিলিয়া ও ফ্লাজেলা তৈরি করে, ঠিক আছে? শুক্রাণুর সিলিয়া ফ্লাজেলা তৈরি করে এবং শুক্রাণুর লেজ তৈরি করে, ওকে? আচ্ছা, এখন হচ্ছে কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল জিনিসটা কি? কোষ কঙ্কাল বলতে কি এটা কোষের কি কঙ্কাল, যে কোষের হচ্ছে বিভিন্ন হাড় হাড্ডি, এটা? এটা না। কোষ কঙ্কাল বলতে বোঝায় যে একটা কোষকে যে লিগামেন্ট গুলা বা যে ক্ষুদ্র ক্ষুদ্র তোমার তারের মতো জিনিস যেগুলা কোষটাকে ধরে রাখে এটাকে বলা হচ্ছে কোষ কঙ্কাল, ঠিক আছে? তাহলে কোষ কঙ্কাল কি? কোষ কঙ্কালের মধ্যে কি থাকে? কোষ কঙ্কাল হচ্ছে তিনটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে কি মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে? কোষ কঙ্কাল তিনটা জিনিস নিয়ে গঠিত, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আচ্ছা, এখন আসো, তাহলে কোষ কঙ্কাল জিনিসটা কি? সকল প্রকৃত উদ্ভিদ কোষে, আচ্ছা, কোষ কঙ্কাল না, হুম, আচ্ছা, এখন আসো তাহলে কোষ সংখ্যাটা কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর অন্তর্বর্তী স্থানে কতগুলো সূত্রক সম্মিলিতভাবে জালিকার মতো থাকে। মনে করো এটা একটা কোষ, এটা সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের একবারে বাইরে দিয়ে, এটা তো একটা গোল তাই না, বলের মতো। তো এই বলের একবারে চারিদিক দিয়ে সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোকে সে ধরে রাখে যাতে বাইরে যেতে না পারে। এই যে তোমার মনে করো এটা হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের ভিতরে, সাইটোপ্লাজমের বাইরে এখানে জালের মতো একটা বেষ্টনী থাকে, এটাকে বলা হচ্ছে তোমার কোষ কঙ্কাল, ঠিক আছে? এটা কি নিয়ে গঠিত? মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখন মাইক্রোটিবিউলটা কি জিনিস? মাইক্রোটিবিউলস হচ্ছে অশাখ, লম্বা ও নলাকার এগুলা দড়ির মতো, ঠিক আছে? এরকম, এরা হচ্ছে মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল এর ভৌত গঠন। মাইক্রোটিবিউল কি কাজ করে?
মাইক্রোটিউবের কাজ কি, মাইক্রোটিউবুল এর রাসায়নিক গঠন কি, কাজটা তো লাগবে অবশ্যই। এর রাসায়নিক গঠন কি? আচ্ছা, প্রতিটি মাইক্রোটিউবিউলসে প্রায় 13টি প্রোটোটিউবিউল থাকে, ঠিক আছে? প্রত্যেকটা মাইক্রোটিউবিউলে মনে রাখবো 13টি প্রোটোটিউবিউল থাকে। তো মাইক্রোটিউবিউলসের প্রতিটি প্রোটোটিউবিউল ডাইমেরিক প্রোটিন দিয়ে গঠিত হয়, ঠিক আছে? তাহলে একটা মাইক্রোটিউবিউল ডাইমেরিক প্রোটিন দিয়ে গঠিত হয় এবং প্রতিটি প্রোটিন অণু টিউবিউলিন প্রোটিন অণু দিয়ে গঠিত, ঠিক আছে? টিউবিউলিন, তাহলে একটা মাইক্রোটিউবিউলের মধ্যে 13টি প্রোটোটিউবিউল থাকে। প্রত্যেকটি প্রোটোটিউবিউল কি দিয়ে? টিউবিউলিন নামক প্রোটিন দিয়ে গঠিত। মাইক্রোটিউবিউলসের কাজ কি? মাইক্রোটিউবিউলের কাজ কি? এটা হচ্ছে ওই তোমার ফ্লাজেলা টাজেলা এগুলো, মানে মেন উপাদান হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে মনে করো সুতার মতো যে জিনিসগুলা এগুলা তৈরি করে কি? সেন্ট্রিওল আর হচ্ছে কোষ কঙ্কাল। তাহলে মনে রাখবা সেন্ট্রিওল আর কোষ কঙ্কালের কাজ হচ্ছে সুতা তৈরি করা, মানে যে কোনো সুতার মতো, যেমন হচ্ছে তোমার শুক্রাণু লেজ বলো, তারপরে হচ্ছে উম, বিভিন্ন ফ্লাজেলা সিলিয়া এই জিনিসগুলা তৈরি করে হচ্ছে এই মাইক্রোটিউবিউল তৈরি করে এবং কোষ কঙ্কাল তৈরি করে, ঠিক আছে? এটা কি তৈরি করে? মাকু গঠনের সময়ও কাজ করে, মানে এটা হচ্ছে তোমার উপাদান, ঠিক আছে? আর হচ্ছে মাকু, ওখানে তো বললা তাই না যে হচ্ছে সেন্ট্রিওল মাকু তৈরি করে। তাহলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে মনে করো সেন্ট্রিওল এটা একটা মানুষ, এখন এই মানুষটা আমার পটাটো তৈরি করবে। এখন কোষ কঙ্কালটা হচ্ছে আলু, ঠিক আছে? তাহলে এই আলুটা ব্যবহার করে এই সেন্ট্রিওল পটাটো তৈরি করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে মেন জিনিস, সেন্ট্রিওল তৈরি করতেছে, কিন্তু মেন যে ওর যে উপাদান, যে আমি যে রান্নাটা করব সেটা উপাদানটা কি? মানে আলু। তাহলে ওই আলুটা হচ্ছে আমাদের কোষ কঙ্কাল, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভৌত উপাদান এবং এটা ইউজ করে সেন্ট্রিওল আমার খাদ্য, ওই যে জিনিসটা তৈরি করে, সুতা তৈরি করে, সেই সুতাটা তৈরি করতেছে, ঠিক আছে? আচ্ছা, মাইক্রোটিউবিউলস এটা কি করে? এটা হচ্ছে কোষ কঙ্কাল হিসেবে কাজ করে, কোষের দৃঢ়তা প্রদান করে এগুলা, ঠিক আছে? যোগাযোগ ও পরিবহনে কাজ করে, যেহেতু বাইরের দিকে থাকে যোগাযোগের কাজ অবশ্যই করবে। আর হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট কি? এরা হচ্ছে অতি সূক্ষ্ম সংকোচনশীল তন্তু, ঠিক আছে? সংকোচনশীল কোষের চলনে অংশগ্রহণ করে, ঠিক আছে? তাহলে মাইক্রোফিলামেন্ট কিন্তু কোষের চলনে অংশগ্রহণ করে, ঠিক আছে? এদেরকে অ্যাক্টিন ফিলামেন্টসও বলা হয়, অ্যাক্টিন আর মায়োসিন, ঠিক আছে? তাহলে মাইক্রোফিলামেন্টই হচ্ছে মূলত কোষের নড়াচড়া করাতে হেল্প করে হচ্ছে আমাদের মাইক্রোফিলামেন্ট, মানে অ্যাক্টিন আর মায়োসিন। আগে পড়ছো না যে মাসেল কোষে কি থাকে? অ্যাক্টিন আর মায়োসিন। এই অ্যাক্টিন মায়োসিন এর সংকোচন আর প্রসারণের ফলে আমাদের মাসেল কাজ করে। তো ওই অ্যাক্টিন আর মায়োসিনই হচ্ছে আমাদের মাইক্রোফিলামেন্ট, ঠিক আছে? মানে এগুলা হচ্ছে আমাদের ভৌত উপাদান। আমি তরকারি রান্না করব, তার জন্য কি লাগবে? মাছ, আলু, ঠিক আছে, পটল, এগুলা এই মাইক্রোটিউবিউল মাইক্রোফিলামেন্ট, এগুলা হচ্ছে আলু পটল এগুলা, আর তরকারি হচ্ছে আমার যেটা আমি বানাবো সেটা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ভৌত উপাদান, এগুলো দিয়েই মূলত ওই অ্যাক্টিন মায়োসিন ওই জিনিসগুলো তৈরি হয়, ঠিক আছে? এর কাজ কি? এর কাজ হচ্ছে ওই আকার দান করা এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। তারপরে কি কাজ করে? এটা হচ্ছে কোষ বিভাজনের সময় সহায়তা করে, এটা কোষ কঙ্কাল হিসেবে কাজ করে, এগুলো। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি জিনিস? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? এবং এখানে 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়, যেটা এই নামগুলো মনে রাখবো। 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি কি আছে? কেরাটিন আছে, ল্যামিনিন আছে, তারপরে নিউরোফিলামেন্ট আছে, ঠিক আছে? এখন আসো পারঅক্সিজম। পারঅক্সিজম জিনিসটা কি? পারঅক্সিজম আমাদের উদ্ভিদ কোষে থাকা একটা অঙ্গাণু। এর মেন কাজ হচ্ছে পারঅক্সিজম নামে আছে, এর মানে কি? এটা পার অক্সাইডকে ভেঙে অক্সিজেন আর পানি করে। এটা কি করে? এটা হচ্ছে আমাদের পার অক্সাইডকে ভেঙে অক্সিজেন আর পানি করে, এটাকে বলা হয় পার অক্সিজম, ঠিক আছে? তাহলে পার অক্সিজমের ভিতরে ক্রিস্টাল বা দানার আকারে সঞ্চয়ী এনজাইম জমা থাকে। এর মধ্যে ক্যাটালেজ নামক এক ধরনের এনজাইম থাকে, ঠিক আছে? পার অক্সাইডের ভিতরে ক্যাটালেজ নামক এক ধরনের এনজাইম থাকে, এদেরকে বলা হয় মাইক্রোসোম। এই মাইক্রোসোম গুলা কি করে? এগুলা এই পার অক্সাইডকে ভেঙে তৈরি করে হচ্ছে পানি আর অক্সিজেন, ঠিক আছে? তাই ক্যাটালেজ এনজাইমের সাহায্যে পার অক্সাইড ভেঙে অক্সিজেন পানিতে রূপান্তর করে কোষকে রক্ষা করে। এবং পার অক্সাইড তো কোষের জন্য খারাপ, এটা যদি তৈরি হয় তাহলে তো কোষে লাইসিস হতে পারে, মানে কোষ নষ্ট হয়ে যেতে পারে, মরে যেতে পারে। তো এই জন্য পার অক্সিজম হলো পারঅক্সিজম অঙ্গাণুটা দরকার, যেটা হচ্ছে কোষকে ভালো রাখে, ঠিক আছে? পারঅক্সিজম প্রাণীর কিডনি ও লিভার কোষে অধিক পরিমাণ থাকে। কারণ গ্লাইঅক্সিজম জিনিসটা কি? গ্লাইঅক্সি বুঝতে পারতেছো? এটা হচ্ছে গ্লাইকোজেন বা স্নেহ জাতীয় পদার্থ বা এই জিনিসগুলো ধারণ করে, ঠিক আছে? কতক উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান একক পর্দাবিশিষ্ট ক্ষুদ্র গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু, যারা স্নেহ পদার্থ বিপাকে এনজাইম ধারণ করে। মানে আমাদের ফ্যাট বিভাগের জন্য যে সকল এনজাইম ধারণ করা লাগে সেগুলাই গ্লাইঅক্সিজমে থাকে, ঠিক আছে? এগুলো গ্লাইঅক্সিজমে থাকে।
ঠিক আছে। তারপর কোথায় থাকে এগুলা? সূত্রক, ছত্রাক, ইস্ট, ঠিক আছে, এবং তৈলবীজের কোষে গ্লাইঅক্সিজম পাওয়া যায়। গ্লাইঅক্সিজম আমরা কোথায় পাই এটা একটু মুখস্থ করবো আর লাগবে। এখন আসো কোষ গহ্বর। কোষ গহ্বর জিনিসটা কি? কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদের একটা অন্যতম বৈশিষ্ট্য। কারণ প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। প্রাণী কোষে কোষ গহ্বর না থাকার কারণ কি? কারণ আমাদের রক্ত সংবহন হয়, আমাদের রক্ত দিয়ে খাবার পচে যায়, আবার খাবার থেকে বর্জ্য পদার্থ যেটা বের হয় সেটা আবার রক্ত দিয়ে বের হয়ে আসে। কিন্তু উদ্ভিদের কিভাবে বের হয়? হয় না। তাহলে অবশ্যই এর উদ্ভিদের কোষে যে বর্জ্য পদার্থ তৈরি হবে সেগুলো কোথায় যায় জমা হবে? এই কোষ গহ্বরে যায় জমা হবে, ঠিক আছে। তাহলে এটা একটা উদ্ভিদ, মানে এটা একটা হলো কোষ, এটা হচ্ছে একটা কোষ গহ্বর। এর চারিদিকে যে আবরণ থাকে এটাকে বলা হয় টনোপ্লাস্ট, ঠিক আছে। কোষ গহ্বর আবরণকে বলা হয় টনোপ্লাস্ট। কোষ গহ্বর অভ্যন্তরে থাকে হচ্ছে কোষরস, ঠিক আছে। আচ্ছা, এর কাজ কি? এটা কোষরস ধারণ করে এবং পিএইচ রক্ষা করে, ঠিক আছে। আচ্ছা, এখন আসুন নিউক্লিয়াস। নিউক্লিয়াস জিনিসটা কি? নিউক্লিয়াসকে বলা হয় কি? একটা কোষের প্রাণ, ঠিক আছে। একটা কোষের প্রাণ বা মস্তিষ্ক, একে বলে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা নামে অভিহিত করা হয়। রবার্ট ব্রাউন সর্বপ্রথম এই নিউক্লিয়াসটি আবিষ্কার করেন, ঠিক আছে, রবার্ট ব্রাউন। আচ্ছা, একাধিক নিউক্লিয়াস কাদের মধ্যে থাকে? বাচ্চা, নিউক্লিয়াসের সংখ্যা, একটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, একটা নিউক্লিয়াসও থাকতে পারে। একাধিক নিউক্লিয়াস কাদের মধ্যে থাকে? ভাউচেরিয়া, তারপর হচ্ছে বট্রিডিয়াম, এগুলোর মধ্যে সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই ধরনের গঠনকে বলা হয় সিনোসাইট। সিনোসাইট তাহলে এই জিনিসটা কি? একটা কোষের মধ্যে যদি একের অধিক নিউক্লিয়াস থাকে এটাকে বলা হয় সিনোসাইট। এরকম সিনোসাইটের উদাহরণ হচ্ছে আমাদের ডাবের পানি, ঠিক আছে, মনে রাখবা। একটা কোষের মধ্যে যদি একাধিক নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় সিনোসাইট, এবং এই সিনোসাইটের উদাহরণ হচ্ছে আমাদের ডাবের পানি, ঠিক আছে। আচ্ছা, এখন নিউক্লিয়াসের রাসায়নিক গঠন। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? আচ্ছা, নিউক্লিয়াসের আকার দরকার নেই। আচ্ছা, স্পার্ম বা শুক্রাণু 90% হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। আমাদের যে শুক্রাণু আছে তার 90% থাকে নিউক্লিয়াস। আচ্ছা, এখন নিউক্লিয়াসের রাসায়নিক গঠন। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? ডিএনএ থাকে, আরএনএ থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে, এগুলো থাকে, তাই না। এটা মূলত নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। অবশ্যই আমাদের বডির সব জিনিসই নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত। প্রোটিন দ্বারা অন্য সবকিছু গঠিত হয়, আর যেগুলো মেমোরি, আমাদের বডিতে যেগুলো মেমোরি সেল সেগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। ডিএনএ একটা মেমোরি না? তোমার বাবার কি বৈশিষ্ট্য সেটা তোমার মধ্যে আসলো, এটা কোথায় জমা আছে? এটা একটা মেমোরি। এই মেমোরিটা কোথায় জমা আছে? এটা আমার নিউক্লিয়াসের মধ্যে জমা আছে, এজন্য এটা হলো নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, ঠিক আছে। আচ্ছা, এবং নিউক্লিয়াসের ভিতরে সাধারণত কি থাকে? পানি থাকে, এনজাইম থাকে, ডিএনএ, আরএনএ এবং বিভিন্ন কোএনজাইম থাকতে পারে। নিউক্লিয়াসের কাজ কি? জীবের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করা হচ্ছে নিউক্লিয়াস। একে কোষের মস্তিষ্ক এর জন্য বলা হয়, একে কোষের প্রাণকেন্দ্র বলা হয়, ঠিক আছে। আচ্ছা, একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন। একটা আদর্শ নিউক্লিয়াস কি থাকে? একটা অবশ্য নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, ঠিক আছে। একটা কি থাকবে? নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন। অবশ্যই এটা নিউক্লিয়ার একটা মেমব্রেন থাকবে। মেমব্রেনগুলোর মাঝখানে যে ছোট ছোট যে গর্ত, একে কি বলা হয়? নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়, ঠিক আছে, নিউক্লিয়ার রন্ধ্র। আর মাঝখানে একটা কি থাকবে? নিউক্লিওলাস থাকবে। এবং এর যে তরল পদার্থ, নিউক্লিয়াসের তরল পদার্থ বলা হয় নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। নিউক্লিওপ্লাজম বলা হয় নিউক্লিয়াসের তরল পদার্থকে। আর থাকবে হচ্ছে কি ছোট ছোট, এগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা, এগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা, ঠিক আছে। আচ্ছা, এখন নিউক্লিয়ার এনভেলাপ। নিউক্লিয়াস এনভেলাপ, এই যে এনভেলাপটা, এটা অবশ্য কয় লাইন বিশিষ্ট? এটা হচ্ছে দ্বি-স্তর বিশিষ্ট, ঠিক আছে। এবং নিউক্লিয়ার এনভেলাপে অসংখ্য ছিদ্র থাকে, আর দরকার নেই। এই ছিদ্রের মাধ্যমে একটা ট্রান্সপোর্টারের কাজ করে, মানে ভিতরে কিছু ঢোকা বা বের হওয়া এখানে কাজ করে। আচ্ছা, আর দরকার নেই। নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের কাজ কি? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম মানে কি? এটা নিউক্লিয়াসের মাঝখানে, নিউক্লিয়াসের ভিতরে যে তরল আছে তাকে নিউক্লিওপ্লাজম বলা হয়। এটা কি করে? নিউক্লিয়াসকে ধারণ করে থাকে, ঠিক আছে। নিউ নিউক্লিওলাস ধারণ করে, নিউক্লিয়াসের বিভিন্ন জৈবিক গঠনে কাজ করে, ঠিক আছে। এনজাইমের কার্যকলাপের ক্ষেত্রে এটা কাজ করে। আচ্ছা, এখন আসো নিউক্লিওলাস। নিউক্লিওলাস জিনিসটা কি? নিউক্লিওলাস, নিউক্লিয়াসে যে ছোট ঘন একটা গোলাকার বস্তু থাকে এটাকে বলা হয় নিউক্লিওলাস, ঠিক আছে। বিজ্ঞানী ফন্টনা নিউক্লিওলাস সর্বপ্রথম আবিষ্কার করেছেন, ঠিক আছে। এবং একটা ক্রোমোজোমে একটাই নিউক্লিয়াস থাকতে পারে, নিউক্লিওলাস থাকে, ঠিক আছে। নিউক্লিওলাস সাধারণত একটি নির্দিষ্ট ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে লাগানো থাকে। তাহলে একটা ক্রোমোজোম, মনে করো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে আমাদের নিউক্লিওলাসটা লাগানো থাকে। তাহলে ক্রোমোজোমের যে স্থানটিতে এটি লাগানো থাকে তাকে বলা হয় স্যাটেলাইট, ঠিক
ঠিক আছে, ক্রোমোজোমের যে জায়গাটায় নিউক্লিওলাস লাগানো থাকে এটাকে বলা হয় স্যাটেলাইট, ঠিক আছে। এবং নিউক্লিওলাসের কিন্তু কোনো ঝিল্লি আবিষ্কৃত হয়নি। নিউক্লিওলাসের কাজ কি? এটা আরএনএ সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে, রক্ষণ করে ও নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। এখন আসো ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকাটা কি? এটাই আমাদের হচ্ছে ডিএনএ, ঠিক আছে। মনে করো এটা একটা ক্রোমাটিন জালিকা। এই একটা এইটুকু অংশ যদি আমি কাটিয়ে রেখি, এখানে কি থাকবে? অসংখ্য এরকম ডিএনএ খণ্ড থাকবে, এরকম ডিএনএ খণ্ড। এই ডিএনএ খণ্ডটা এরকম মোটা হয়ে আমাদের ক্রোমাটিন জালিকা গঠন করে, ঠিক আছে। নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় বা পর্যায়মধ্যক অবস্থায় যে অংশ ফুলজিন রং নেয় সে অংশকে বলে ক্রোমাটিন, ঠিক আছে। ফুলজিন রং, তাহলে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে এই অবস্থায় যে অংশটা ফুলজিন রং নিবে তাকে বলা হচ্ছে ক্রোমাটিন, ঠিক আছে। তাহলে কোষ বিভাজন অবস্থায় ক্রোমাটিন তন্তু ক্রমাগত কুণ্ডলিত হতে থাকে এবং অপেক্ষাকৃত ছোট হয়, এবং ছোট হয়ে একে কি তৈরি করে? ক্রোমোজোম গঠন করে, ঠিক আছে। তাহলে এই যে ক্রোমাটিন তন্তু, এগুলো হলো ক্রোমাটিন তন্তু। এগুলো কি হয়? এরকম 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 করে, এরকম এরকম করে কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে, ঠিক আছে। একটা ক্রোমোজোম কিন্তু এই ক্রোমাটিন তন্তুগুলোর এরকম কিন্তু গঠন দিয়ে কিন্তু আমাদের ক্রোমোজোম। আমি যেটা দাগাই দিলাম, ঠিক আছে, আমি যে দাগালাম এরকম করে দাগালাম, মেনলি কিন্তু এটা না, মেনলি হচ্ছে এটা, যে এরকম ক্রোমাটিন তন্তুগুলা এরকম ছোট 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 গোল 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 হয়ে কনডেন্স হয়ে আমাদের তৈরি করে হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। এই ক্রোমোজোম গুলো আমরা দেখতে পাই, আমরা কিন্তু ক্রোমাটিন কিন্তু দেখতে পাই না, কিন্তু ক্রোমাটিন যখন কোষ বিভাজন হয় তখন ক্রোমাটিনটা ক্রোমোজোমে পরিণত হয়, এতে এটাকে ভাগ হতে হেল্প করে। তাহলে এখন মনে করো এখানে এতগুলো পাকানো দড়ি আছে, তখন এই দড়ি আমি কোথায় থেকে ভাগ করবো এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য এই দড়িগুলো আমার একটা শেপ নেয়, এই শেপটাকে বলা হচ্ছে আমার ক্রোমোজোম। তাহলে এখন বোঝা যাচ্ছে আমি এখান দিয়ে যদি ভাগ করি তাহলে আমি অর্ধেক অর্ধেক দুইটা জিনিস পাবো, বা আমি পেট দিয়ে ভাগ করি তাহলে উপরে আর নিচে দুইটা জিনিস পাবো। এই জন্য আমার ক্রোমোজোমের তৈরি হয়, ঠিক আছে, কোষ বিভাজনের সময়। আচ্ছা, এবং এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মাঝখানে থাকে হচ্ছে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মাঝখানে এই জায়গাটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এবং নিউক্লিয়ার রেটিকুলামের কাজ কি? এটা বংশগতির বৈশিষ্ট্য ধারণ বহন করে মিউটেশন, প্রকরণ ইত্যাদিতে কাজ করে। আচ্ছা, এছাড়া এখানে আমাদের কি থাকে? কিছু সঞ্চিত পদার্থ থাকে নিউক্লিয়াসের ভিতর, কিছু নিঃসৃত পদার্থ থাকে, এগুলো একটু রিডিং পড়ে নিও, ঠিক আছে। নেকটার, ক্লোরোফিল, এগুলো থাকে। বর্জ্য পদার্থ মানে কোষের ভিতরে কিছু সঞ্চিত পদার্থ, মিশ্রিত পদার্থ এগুলো থাকে, কোষের ভিতরে কি কি থাকে, ওকে। আচ্ছা, এখন আসো ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম জিনিসটা কি আমি পড়ছি? ক্রোমোজোম জিনিস হচ্ছে ক্রোমাটিন যখন কোষ বিভাজনের সময় কনডেন্স হয় বা পেঁচিয়ে পেঁচিয়ে লম্বা আকার ধারণ করে তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের ক্রোমোজোম। হয় ছোট চিক মানে খাটো আকার ধারণ করে সেটাকে বলা হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। ক্রোমোজোম কি? কোষ কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলেপন ক্ষমতা সম্পন্ন, মানে এটা একটা কোষ থেকে দুটা কোষ হতে পারবে এমন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে সকল সূত্রাকার ক্ষুদ্রাঙ্গ বংশগতি উপাদান মিউটেশন ও প্রকটনের কাজ নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে ক্রোমোজোম। বিজ্ঞানী কি? কার্ল নাগেলি ক্রোমোজোম আবিষ্কার করছে, এটা মনে রাখবা, কার্ল নাগেলি ক্রোমোজোম আবিষ্কার করছে, ঠিক আছে। ওয়াল্টার ফ্লেমিং আবিষ্কার করছে হচ্ছে ক্রোমাটিন, ঠিক আছে। এবং ওয়ালেন্ডার নামকরণ করছে হলো ক্রোমোজোমের। আর দরকার নেই। আচ্ছা, এখন সংখ্যা, ক্রোমোজোমের সংখ্যা প্রজাতি ভেদে 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। আমাদের বডিতে ক্রোমোজোম কত? 46টা বা 23 জোড়া। এই ক্রোমোজোম গুলা প্রজাতি ভেদে 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। যেমন ফার্নবর্গের উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে কাছের মধ্যে, কার মধ্যে? কাছে অফিওগ্লোসাম রেটিকুলেটাম এর মধ্যে পাওয়া গেছে প্রায় 1200টা ক্রোমোজোম। একটা কোষের মধ্যে 1200, আমাদের মধ্যে থাকে 46, এর মধ্যে থাকে 1200 ক্রোমোজোম, ঠিক আছে। আচ্ছা, এবং সর্বনিম্ন পাওয়া গেছে কোথায়? পাওয়া যায় কোথায়? হ্যাপ্লোপ্যাপাস গ্রাফিসিল, ঠিক আছে, গ্রাসিলিস, এগুলোতে পাওয়া গেছে। এইগুলো একটু রিডিং পড়ে নিও। এটা এটা পুরোটা কিন্তু রিডিং পড়ে নিবা। এবং এই চারটা এই দাগানোগুলো পড়বা। ধান, গম, এগুলো কয়টা করে ক্রোমোজোম থাকে? ভুট্টার কয়টা ক্রোমোজোম, পেঁয়াজের কয়টা, গোল আলুর কয়টা, টমেটোর কয়টা, কলার কয়টা, মানুষের কয়টা, গরুর কয়টা, ছাগলের কয়টা, এই কয়টা ক্রোমোজোম মুখস্থ নিব, ঠিক আছে। আচ্ছা, এখন আসো ক্রোমোজোমের ভৌত গঠন, একটা ক্রোমোজোম কিভাবে গঠিত হয়
এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা আমার কিভাবে তৈরি হলো দেখো। সবার প্রথমে হলো আমার ডিএনএ, ঠিক আছে, এই ডিএনএ, এই যে এটা ক্রোমাটিন জালিকা, তাই না? এই ক্রোমাটিন জালিকার এই অংশটা যদি কাটি এরকম ডিএনএ পাবো। তাহলে এই লম্বা দড়িটার এই অংশটা কাটলে আমি এই ডিএনএটা পাবো, ঠিক আছে। এখন এই লম্বা দড়িগুলো অনেক 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 একসঙ্গে পেঁচানো থাকে, এই লম্বা দড়িগুলো, ঠিক আছে, অনেকগুলো লম্বা দড়ি একসঙ্গে পেঁচানো থাকে। তারপরে কি হয়, যখন কোষ বিভাজন হয় এই লম্বা দড়িগুলা আমার এরকম কন্ডেন্স হয় বা কয়েলের মতো তৈরি করে, ঠিক আছে, কয়েল 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 হইতে 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 এইরকম আমার যখন কোষ বিভাজনের সময়, তাহলে আমরা কিন্তু ক্রোমোজোম বা ক্রোমাটিন কিন্তু খালি চোখে দেখতে পাই না সব সময়। যখন একটা কোষ বিভাজিত হতে যাইবে ঠিক সেই অবস্থাতেই আমরা ক্রোমোজোম দেখতে পাই, অন্য কোনো সময় কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে ক্রোমাটিন জিনিসটা কি? ক্রোমাটিন হচ্ছে যে সুতার মতো জিনিস থাকে, এটাকে বলা হয় ক্রোমাটিন। ক্রোমোজোমের মূল উপাদান হলো ক্রোমাটিন, মানে সুতার মতো যে জিনিস, এই জিনিসটাকে বলা হয় ক্রোমাটিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ক্রোমাটিন এটা, ঠিক আছে, এখন ক্রোমাটিন কিভাবে গঠিত হয়? ক্রোমাটিন তোমার কিছু হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত। এখন ডিএনএ আর হিস্টোন প্রোটিন, ক্রোমাটিন কি নিয়ে গঠিত হয়? ক্রোমাটিন গঠিত হয় হচ্ছে হিস্টোন প্রোটিন আর হচ্ছে ডিএনএ, ঠিক আছে, ডিএনএ আর হিস্টোন প্রোটিন। এটা ডিএনএ না, তাহলে এরকম ডিএনএ আসবে, এটা মনে করে হিস্টোন প্রোটিন, এটা একটা হিস্টোন প্রোটিন। কিভাবে হয়? ডিএনএটা আসে, এটাকে পেঁচাবে, আবার যাবে, এটাকে পেঁচাবে, আবার যাবে, আবার এখানে আবার দুইটা হিস্টোন প্রোটিন। তাহলে এই যে সূক্ষ্ম দড়িটা, এর ভিতরে কিন্তু এইরকম হিস্টোন প্রোটিন, ছোট ছোট গোল গোল হিস্টোন প্রোটিনকে পেঁচায় পেঁচায়, ক্রোমাটিন পেঁচায় পেঁচায়, মানে ডিএনএটা এগুলোকে পেঁচায় পেঁচায় কিন্তু ক্রোমাটিন তৈরি করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত হওয়া ডিএনএ কে বলা হয় নিউক্লিওজোম। তাহলে যে সকল ডিএনএ আমাদের হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয় তাকে বলে নিউক্লিওজোম, এবং এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন। রঞ্জক ধারণের ভিত্তিতে ক্রোমাটিন কে দুই ভাগে ভাগ করা হয়, একটা হেটেরোক্রোমাটিন, একটা ইউক্রোমাটিন, ঠিক আছে। তাহলে ইউক্রোমাটিন যেটা, সেটা হচ্ছে আমাদের কম কন্ডেন্স, মানে পেঁচানো থাকবে কম, এবং এখানে আমার বৈশিষ্ট্যটা থাকবে। আচ্ছা ধরো একটা সুতা তুমি অনেক পেঁচাইলা, তাহলে সেখানে কি বৈশিষ্ট্যটা ধারণ করে রাখা যাবে? মানে তার ভিতরে ডিএনএ আছে, খুবই নাজুক একটা জিনিস, সেটাকে তুমি অনেক পেঁচাইলা, তাহলে সের মধ্যে কি বৈশিষ্ট্যটা ভালো করে থাকবে? অবশ্যই থাকবে না। যেটা তোমার হালকা পেঁচানো থাকবে এর মধ্যেই ভালো করে বৈশিষ্ট্য থাকবে। তাহলে যেটা হালকা পেঁচানো এটাকে বলা হচ্ছে আমাদের ইউক্রোমাটিন, ঠিক আছে, আর যেটা অনেক বেশি পেঁচানো সেটাকে বলা হচ্ছে আমাদের হেটারোক্রোমাটিন, ঠিক আছে। তাহলে যে অংশটা অধিক কুণ্ডলিত থাকে তাকে বলা হয় হেটারোক্রোমাটিন, এবং এটা কিন্তু কোনো এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে না, ঠিক আছে। হেটারোক্রোমাটিন কোনো বৈশিষ্ট্য ধারণ করে না। ইউক্রোমাটিন যেটা, এটা কিন্তু কম কুণ্ডলিত থাকে ইউক্রোমাটিন, এবং ইউক্রোমাটিনই আমাদের বংশধারণে ইয়ে করে, ঠিক আছে। ক্রোমাটিডটা কি? ক্রোমাটিড হচ্ছে একটা ক্রোমোজোমের দুইটা ভাগকে ক্রোমাটিড বলা হয়। তাহলে ক্রোমাটিন হলো দড়ি, ক্রোমাটিন হচ্ছে দড়ি। আর ক্রোমাটিড কি? ক্রোমাটিড হচ্ছে এই যে দড়িগুলো পেঁচে আমার একটা ডিএনএ হলো, একটা হলো ক্রোমোজোম হলো, এই ক্রোমোজোমের একটা অংশ, এই সাইডের অংশটাকে বলে একটা ক্রোমাটিড, এই সাইডের অংশ বলে একটা ক্রোমাটিড। তাহলে দুইটা ক্রোমাটিড মিলে একটা ক্রোমোজোম তৈরি হয়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দুইটা ক্রোমাটিড সাধারণত সিস্টার ক্রোমাটিড বলা হয়। এই এই যে দুইটা ক্রোমাটিড তৈরি হলো না, এই ক্রোমাটিড গুলোকে, এই পাশে গুলোকে একটা সিস্টার ক্রোমাটিড, এটাকে একটা সিস্টার ক্রোমাটিড বলা হয়, ঠিক আছে। এই ক্রোমাটিড না, এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমকে যদি মাঝে মাঝে ভাগ করি তাহলে এটা আমার একটা দুইটা ক্রোমাটিড, এটা দুইটা ক্রোমাটিড, এই দুটাকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এই দুটাকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। একে বলা হয়, আচ্ছা এই হচ্ছে জিনিস। আচ্ছা, এখন একটা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার কি? আমাদের এই যে, আচ্ছা, সেন্ট্রোমিয়ার জিনিসটা কি? সেন্ট্রোমিয়ার হচ্ছে আমাদের এই যে ক্রোমোজোমের মাঝখানে যে জিনিসটা থাকে এটাকে বলে সেন্ট্রোমিয়ার, যেখানে দুইটা ক্রোমাটিড আমি যে মাঝখান দিয়ে ভাগ করি, আমি উপরে একটা ক্রোমাটিড পাবো, মানে দুইটা ক্রোমাটিড পাবো, আর নিচে দুইটা ক্রোমাটিড পাবো, তাহলে চারটা ক্রোমাটিড মিলে একটা ক্রোমোজোম তৈরি হয়েছে, ঠিক আছে। এবং সেন্ট্রোমিয়ারের এই খাঁজকে বলা হয় মুখ্য কুঞ্চন। সেন্ট্রোমিয়ারের যে খাঁজ থাকে এটাকে বলা হয় মুখ্য, এই যে খাঁজ তৈরি হলো না, এখানে একটা খাঁজ, এই খাঁজটাকে বলা হয় মুখ্য কুঞ্চন, ঠিক আছে।
তাহলে আমাদের একটা ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ক্রোমাটিড থাকে যে সুতাটা, তারপর কি থাকে, ক্রোমাটিড থাকে, মানে হচ্ছে কি ক্রোমোজোমকে যদি আমরা ভাগ করি, দুইটা ভাগে ভাগ করি, তাহলে এক একটা ক্রোমাটিড পাবো, ঠিক আছে। তারপর কি থাকে, সেন্ট্রোমিয়ার থাকে, এই মাঝখানে পেটের অংশটাতে সেন্ট্রোমিয়ার থাকে। তারপর কি থাকে, এর বাহু থাকে, চারটা বাহু থাকে। এর কাইনেটোকর থাকে, কাইনেটোকর মানে এই যে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের উপরে উপরে একটা প্রোটিন লাগানো থাকে, এই প্রোটিনটাকে কাইনেটোকর বলা হয়, ঠিক আছে। মানে প্রতিটি সেন্ট্রোমিয়ার একটি ছোট অবকাঠামো থাকে যাকে বলা হয় কাইনেটোকর। তারপর ক্রোমোমিয়ার কি বলে, ক্রোমোমিয়ার কি, ক্রোমোমিয়ার মানে হচ্ছে তোমার ক্রোমোজোমের যে আবরণ বলে ক্রোমোমিয়ার, ঠিক আছে। মায়োটিক প্রোফেজের সূচনা লগ্নে ক্রোমোজোমের দেহে যে সকল সূক্ষ্ম সূক্ষ্ম গুটিকা দেখা যায় সেগুলোকে ক্রোমোমিয়ার বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে গৌণ কুঞ্চন কি, একটা মুখ্য কুঞ্চন যেটা থাকে কোথায়, সেন্ট্রোমিয়ারে, ঠিক আছে। সেন্ট্রোমিয়ারে থাকে হচ্ছে মুখ্য কুঞ্চন, আর গৌণ কুঞ্চন থাকে হচ্ছে আরো উপরের দিকে, গৌণ কুঞ্চন থাকে উপরের দিকে, ঠিক আছে, যেটা তৈরি হয় নিউক্লিওলাস দিয়ে। তাহলে যেখানে গৌণ কুঞ্চন থাকবে সেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, ঠিক আছে। তো মনে করো এটা এটা হচ্ছে আমার একটা ক্রোমোজোম, এটা হচ্ছে আমাদের মুখ্য কুঞ্চন, এই পেটের একটা মুখ্য কুঞ্চন। এইখানে মনে করো এরকম একটা, এখানে এরকম একটা আছে, তাহলে এখানে আমরা মনে করবো যে এখানে নিউক্লিওলাসটা তৈরি হবে এখন, এই জন্য এটা তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি স্যাটেলাইট, একে বলা হবে কি গৌণ কুঞ্চন, তাহলে এই জিনিসটাকে বলা হবে আমার গৌণ কুঞ্চন। স্যাটেলাইট জিনিসটা কি, স্যাটেলাইট হচ্ছে স্যাট ক্রোমোজোম, মানে যাদের নিউক্লিওলাস থাকে এমন ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম, ঠিক আছে। ওই স্যাট ক্রোমোজোমের মাথার উপরে জিনিসটাকে বলা হচ্ছে স্যাটেলাইট, ঠিক আছে। মানে এটা এখানে তোমরা এখানে একটা কুঞ্চন হলো, ঠিক আছে, এটা হলো মুখ্য কুঞ্চন। এখানে একটা কুঞ্চন, কুঞ্চন মানে সংকুচিত হলো বা চেপে গেল, এই জায়গা বলে গৌণ কুঞ্চন। এই গৌণ কুঞ্চনের পরে মাথার যে জিনিসটা থাকবে এটাকে বলা হচ্ছে স্যাটেলাইট, ঠিক আছে। গৌণ কুঞ্চনের মাথার অংশটাকে বলা হয় স্যাটেলাইট। যাদের মধ্যে আমাদের নিউক্লিওলাস থাকে সেগুলোকে বলা হয় স্যাট ক্রোমোজোম, বা যাদের স্যাটেলাইট থাকে তাদেরকে বলা হয় স্যাট ক্রোমোজোম, ঠিক আছে। 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, ছোলার 1 নম্বর ক্রোমোজোমে থাকে হচ্ছে স্যাটেলাইট। আর টেলোমিয়ারটা কি, টেলোমিয়ার হচ্ছে মাথার অংশটাকে বলা হয় টেলোমিয়ার, মাথার অংশটাকে বলা হয় টেলোমিয়ার। এবং টেলোমিয়ার হচ্ছে মানুষের জরা রোধে রক্ষা করে, ঠিক আছে, জরা রোধে কাজ করে। মানে কি মানুষ যে বয়স্ক হয়ে যাবে না, মানুষের যে বয়স বাড়বে, এই বয়সটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই টেলোমারেজ। টেলোমারেজ নামক একটা এনজাইম যেটা থাকে হচ্ছে টেলোমিয়ার, এই মাথাতে থাকে হচ্ছে টেলোমারেজ নামক একজন এনজাইম, এবং এটাকে বলা হয় টেলোমিয়ার। এটা আমাদের বয়স বৃদ্ধিটা কমায়, ঠিক আছে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি যে কার বয়স কত। মানুষ যখন ছোট ছিল তখন এখানে এই টেলোমারেজের সংখ্যা ছিল কত, 8,000 বিপি। যখন একটা মানুষের 35 বছর বয়স হলো তখন হতো কত, 3,000 বিপি। তারপরে যখন 65 বছর বয়স তখন এটা হলো 1500 বিপি। তাহলে এই টেলোমারেজে কতটা বিপি আছে সেটা দেখে আমরা বুঝতে পারবো মানুষটার বয়স কত। এইভাবে ফরেনসিকে মানুষের বয়স বের করা হয়, ঠিক আছে। আবার ম্যাট্রিক্স কি, এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের ম্যাট্রিক্স মানে মাতৃকা, ক্রোমোজোমটার ভিতরে যে জিনিস আছে সেটাকে বলে ম্যাট্রিক্স, ঠিক আছে। পার্থক্যগুলো একটু দেখে নিও। আচ্ছা, এখন আসো ক্রোমোজোমের প্রকারভেদ। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর আমরা ক্রোমোজোমকে কয়েক ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে। যেমন হচ্ছে কি মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজড আর অ্যাসেন্ট্রিক, ঠিক আছে। মনোসেন্ট্রিক মানে কি, যেখানে একটা সেন্ট্রোমিয়ার থাকবে, ঠিক আছে। এক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোমকে বলা হয় মনোসেন্ট্রিক। স্বাভাবিক ক্রোমোজোমে সাধারণত একটা সেন্ট্রোমিয়ার থাকে, মাঝখানে অবস্থান করে। ডাইসেন্ট্রিক মানে কি, এখানে দুইটা থাকবে, কি থাকে এখানে সেন্ট্রোমিয়ার থাকবে, দুইটা সেন্ট্রোমিয়ার মানে দুইটা খাঁজ থাকবে, মানে এরকম একটা আসবে, মানে এখানে খাঁজ থাকবে হচ্ছে দুইটা, বুঝতে পারছো, দুইটা খাঁজ থাকবে, বলে ডাইসেন্ট্রিক। পলিসেন্ট্রিক মানে কি অনেক বেশি খাঁজ থাকবে, তো ডাইসেন্ট্রিক কার্ড থাকে গমের থাকে ডাইসেন্ট্রিক, ঠিক আছে। আর পলিসেন্ট্রিক কার্ড থাকে কলা গাছের থাকে ডিফিউজড, মানে এখানে আমি বুঝতে পারবো না, মানে ক্রোমোজোমে সুনির্দিষ্ট কোনো খাঁজই থাকবে না, কোনো সেন্ট্রোমিয়ারই থাকবে না। আর অ্যাসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক মানে এক্ষেত্রে ক্রোমোজোমের কোনো সেন্ট্রিওল থাকে না, তখন তাকে অ্যাসেন্ট্রিক বলা হয়, ঠিক আছে। এখানে ডিফিউজ বলতে বোঝায় সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওজোম থাকে, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার থাকে কিন্তু বোঝা যায় না, সেটা হচ্ছে ডিফিউজড। কিন্তু এখানে অ্যাসেন্ট্রিক মানে থাকেই না, এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এখন হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান, এই মাঝখানের এই চাপা জায়গাটার অবস্থানের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়। ভাগ করা হচ্ছে তোমার 4 ভাগে। একটা হচ্ছে কি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এন্ড টেলোসেন্ট্রিক, ঠিক আছে। কিভাবে ভাগ করা, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর হচ্ছে টেলোসেন্ট্রিক। এটা মনে রাখবো VLJI, VLJ আর I।
তাহলে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক, সেটা হলো কি VLJI। ঠিক আছে, VLJI, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। ঠিক আছে, তাহলে কোনটা কার মতো দেখায় এটা একটু পড়ো। ঠিক আছে, আর এখন হচ্ছে দেহের গঠন ও লিঙ্গ ধারণের জন্য কিছু বৈশিষ্ট্য। তাহলে আমাদের দেহে যে ক্রোমোজোম থাকে 46 জোড়া ক্রোমোজোম থাকে, তাই না? তা এর মধ্যে কিছু থাকে অটোজোম আর কিছু থাকে হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। তাহলে অটোজোম যেটা যেটা কি করে দেহের কোষগুলার গঠন করে। এই ক্রোমোজোমগুলোর ভিতরে থাকে হচ্ছে আমাদের দেহের কোষগুলা কেমন গঠিত হবে, মানে হচ্ছে আমাদের চুলের কালার কেমন হবে, গায়ের রং কেমন হবে, আমাদের বডির গঠন কেমন হবে, এগুলো যে ক্রোমোজোমের মধ্যে থাকে তাকে বলে অটোজোম। আর সেক্স ক্রোমোজোম কোনগুলা, এগুলো নির্ধারণ করে যে সে ছেলে হবে না মেয়ে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তার হচ্ছে বডির মাংসপেশি বেশি হবে না কম হবে, তার পিউবিক হেয়ার হবে কি হবে না, তার গালে দাড়ি উঠবে কি উঠবে না, এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে সেক্স লিঙ্ক বিভিন্ন ডিসঅর্ডার আমরা পড়ছি না, বর্ণাঢ্যতা, হেমোফিলিয়া, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ঠিক আছে, এগুলা। তাহলে আজকে এতটুকুই থাক। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, আচ্ছা এটা একটু পড়ে দিই। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ক্রোমোজোম কি কি নিয়ে গঠিত? একবারে ক্রোমোজোমের ভিতরে যদি আমি ঢুকি, এর ভিতরে কি থাকবে? ডিএনএ থাকবে, আরএনএ থাকবে এবং প্রোটিন থাকবে। ঠিক আছে, ডিএনএ নিউক্লিক অ্যাসিড থাকবে, কি থাকবে ক্রোমোজোমের ভিতরে থাকবে? নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকবে? নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকবে হচ্ছে আমাদের ডিএনএ আর আরএনএ। ঠিক আছে, তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে থাকে কি? নিউক্লিক অ্যাসিড থাকে আর থাকে হচ্ছে প্রোটিন। নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে কি? ডিএনএ থাকে আর আরএনএ থাকে। ডিএনএ কে বলা হয় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ কে বলা হয় রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ পরিমাণ হচ্ছে 45 ভাগ, শতকরা 45 ভাগ থাকে ডিএনএ। ঠিক আছে, ক্রোমোজোমের বিভিন্ন উপাদানের মধ্যে ডিএনএ এর পরিমাণ হচ্ছে 45 ভাগ এবং ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। ঠিক আছে, ডিএনএ এর মধ্যে কি থাকে? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এই জিনিসগুলো থাকে। ঠিক আছে, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর হচ্ছে সাইটোসিন। আয়রনের মধ্যে থাকে হচ্ছে কি? ইউরাসিল। আয়রনের মধ্যে একটা জিনিস বেশি, ইউরাসিল। ঠিক আছে, এই। আর হচ্ছে প্রোটিন, এর মধ্যে কি কি ধরনের প্রোটিন থাকে? প্রায় 55 ভাগ প্রোটিন থাকে। একটা ক্রোমোজোমের মধ্যে 55 ভাগ প্রোটিন থাকে। এই প্রোটিনটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিম্ন আণবিক ক্ষমতা সম্পন্ন, একটা হচ্ছে উচ্চ আণবিক ক্ষমতা সম্পন্ন। নিম্ন আণবিক ক্ষমতা সম্পন্ন প্রোটিনগুলোর মধ্যে কি আছে? আছে হচ্ছে হিস্টোন প্রোটিন আর একটা হচ্ছে ডিএনএ, যেটা ডিএনএ এর কাছে থাকে, এটা হচ্ছে নিম্ন আণবিক ক্ষমতা সম্পন্ন প্রোটিন। ঠিক আছে, আর উচ্চ আণবিক মানে হিস্টোন প্রোটিন দেখালাম না, দুটো জিনিস থাকে এটাকে ঘিরে রাখে ডিএনএটা, আবার লম্বা আসে, আবার দুটো আছে ডিএনএটাকে এটাকে পেঁচায় পেঁচায় আবার যায়, আবার দুটো আসে ডিএনএটা পেঁচায় পেঁচায় যায়। এটা হলো হিস্টোন প্রোটিন, এটা হচ্ছে নিম্ন আণবিক ক্ষমতা সম্পন্ন প্রোটিন। আর উচ্চ আণবিক ক্ষমতা সম্পন্ন প্রোটিন কি? ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। এরা কি করে? এরা হচ্ছে ডিএনএ গঠন করতে হেল্প করে, যে একটা ডিএনএ এই চেনটা যে আমি গঠন করব, এই যে এটিসিজি তৈরি করব, এই জিনিসগুলো দেয়াই হচ্ছে আমাদের এই ডিএনএ পলিমারেজ বা আরএনএ পলিমারেজ, এটা তৈরি করতে হেল্প করে। ঠিক আছে,